আসসালামু আলাইকুম। কি খবর পোলাপান, কেমন আছো তোমরা? আজকে আমাকে হয়তো প্রথম দেখছো। আমার নাম হচ্ছে আনাফ। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার কলেজ ছিল নটর ডেম কলেজ। সো দেরি না করে আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, তোমরা সব সময় এটা দেখে থাকো, পরীক্ষায় আসে, সেটা হচ্ছে আজকের আমাদের এই টপিক। আর এই টপিকের উপরে তোমরা অনেক দিন থেকে চাচ্ছিলে আমরা একটা সাজেশন রেডি করি। আজকে তোমাদের অপেক্ষার অবসান ঘটলো। আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশনস নিয়ে। সো দেরি না করে আমরা শুরু করি। এখানে দেখো কি, প্রথমে আমরা দেখছি কি একটা প্যাসেজে যে স্টোরিটা দেখতে পাচ্ছ, এটা একটু বেশ স্ট্যান্ডার্ড টাইপের স্টোরি, বুঝেছো? তোমরা যে অনেক সময় চিন্তা করো না যে কঠিন স্টোরি আসে, আমরা বুঝি না, বা কিছু কিছু ওয়ার্ডস থাকে আমরা বুঝতে পারি না। আমরা এভাবেই করে আজকে সাজেশনটা প্রিপেয়ার করেছি। এটা পড়লে মোটামুটি 100% শিওর ইনশাল্লাহ বলতেই পারি আমরা যে তোমরা কমন পাবে পরীক্ষায়। আর যদি এটার কাছাকাছিও আসে, এটার থেকে টাফ ইনশাল্লাহ হবে না। ঠিক আছে, আমরা সাজেশনটা এইভাবে করে তৈরি করেছি। আজকের এই ক্লাসটা করে আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না এই টপিকগুলোর উপরে, এবং তোমরা খুবই সহজেই এই রিলেটেড যত প্রশ্ন আছে উত্তর করতে পারবা। তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি, আমিন is 17 when the war breaks out. One Monday after supper, he announces he will go to war. Sonaban shrieks in surprise. Shriek মানে কি? shriek মানে হচ্ছে চিৎকার, এরকম আমরা যেটা বুঝাই ওই টাইপের। মানে shrieks in surprise মানে আমরা, আচ্ছা ওয়েট, বুঝাচ্ছি যে চিৎকার। সো এই চিৎকার করা মানে ওই চিৎকার করা না। চিৎকার করা মানে এখানে বোঝানো হচ্ছে যে এই যে এই ঘটনাটা শুনে সে হচ্ছে আনন্দে একটা যে আওয়াজ করার মতো একটা মেটাফরিক্যালি আমরা বলি যে চিৎকার করে উঠলো আনন্দে, ওই জিনিসটা। সো জিনিসটা মুছে দিই। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন মানে তার মা তাকে বলছে যে তুমি আমাকে একা ছেড়ে চলে যাবে। তারপর কি বললো? ইট ওয়ন্ট টেক দ্যাট লং মা, হি অ্যাশোরস হার। মানে সে তাকে বললো যে আমার বেশি দেরি হবে না, এটা চিন্তা করার কিছু নেই, আমি ট্রেনিং করে চলে আসবো, আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। দ্যাট নাইট সোনাভান ক্যানট স্লিপ। কেন? অবশ্যই তার ছেলে যুদ্ধে যাবে, তার ঘুম না হওয়ারই কথা। তারপর আফটার সান আপ শি ওপেন্স দ্য ডাক কুপ, দ্য ফ্লক স্ট্রিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড ফর দেয়ার মর্নিং। কী হলো? সকাল যখন হলো, সে যে ইয়াটা একটা কূপের মধ্যে আমরা হাঁস রাখে না, ওইটা হচ্ছে খুলে দিল। তারপরে কি, যে ফ্লক অফ ডাকস, যে হাঁসের যে দল, এটা বেরিয়ে গেল ওরা। তারপরে তারা কি করলো, আশেপাশে চেঁচামেচি করতে করতে তাদের সকালের মর্নিং মিলের জন্য রেডি হয়ে গেল। তারপরে শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, তার হয়তো বা মাথায় ঘুরছে যে ছেলে আমার যুদ্ধে চলে যাবে, সো ওইটার জন্য সে একটু উদাসীন আছে। এই কারণে কি, একটু আগে যতটুকু সময় লাগতো এই কাজটা করতে একটু বেশি সময় লাগছে। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ইন অ্যান আর্দেন বোল, rice husks in an earthen bowl and puts it down. They gobble it up in 5 minutes. তার মানে তাদের অনেক ক্ষুধার্ত ছিল। গবেল এখানে বোঝানো হচ্ছে কি, গো গ্রাসে খেয়ে ফেলা। ঠিক আছে, টু ইট আপ, টু ইট আপ ভরাশিয়াসলি বা ভায়োলেন্টলি আর কি। মানে তুমি অনেক খিদা লাগলে কি করো, হাউমাউ করে খেয়ে ফেলো না, ওইটা। সরি, একটু লেখা খারাপ হয়েছে ওখানে। In 5 minutes and head for the pond. Amin has let out the chickens. By then lives his 12-week-old cockerel. Cockerel মানে কি জানো? Cockerel মানে হচ্ছে মেল ইয়াং চিক। আমরা কি জানি, মুরগির বাচ্চা ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে। Cockerel মানে হচ্ছে মেল ইয়াং চিক, অর্থাৎ ছেলে মুরগির বাচ্চা। ঠিক আছে, সো ককরেলের নাম কি? মতি।
অ্যান্ড সিটস অন দ্য বারান্দা মানে বারান্দায় বসে, এখানে একটা ভুল মানে টাইপও বলতে পারো। দেন লিফটস হিজ, যে এখানে আইরিসটা আছে এখানে আইরিসটা হবে না, ঠিক আছে। লিফটস হিজ 12-week old ককরেল মানে 12 সপ্তাহ বয়সী ককরেলকে, যার নাম মতি, ওদেরকে ছেড়ে দিল, তারপরে বারান্দায় বসে। তারপরে কি দেখছো, ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, মানে ব্রেকফাস্টের সময় আর কোনো কথাবার্তা বলে নাই। কারণ কি কি বলে, একটা ছেলে যুদ্ধে যাচ্ছে, অ্যাটমসফিয়ারটা কি একটু ভারী না, মনে করো এখন যদি এগুলো নিয়ে কথাবার্তা শুরু করে একটু মোমেন্ট অকওয়ার্ড হয়ে যাবে, এই কারণে, ঠিক আছে। অ্যান্ড সিটস অন দ্য বারান্দা ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, হ্যাভিং নোটিসড সোনাভানস পাফি আইজ হি নিউ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। মানে কি পাফি আইজ মানে কি, যে চোখ ফুলে থাকে না, পাফি আইজ মানে কি ফোলা চোখ, তো এখানে ফোলা ফোলা চোখ, ঠিক আছে। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট, যে বলেছিল যে আমি যুদ্ধে যাবো, ওই টপিকটা তার চোখ যে ফোলা দেখে, মানে যে মা কেঁদে দিবে, তো এই জিনিসটা দেখে কি কেউ আর ওই আগের টপিক তুলবে, সো ওই জিনিসটাই বোঝাচ্ছে। During his breakfast, he doesn't strike up any conversation. Having noticed Sonaban's puffy eyes, he knows not to mention last night's subject. He casts his glance to the side, down at এখানে ডাই না, এখানে একটু টাইপও আছে, এখানে হবে দি। দি ককরোল মানে কি, ককরোল মানে তো আগে বললাম কি, ইটিং রাইস ইন সাইলেন্স মানে কি, সে তার দৃষ্টিটা কোন দিকে নিয়ে গেল, ওই যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো যে চাল খাচ্ছিল ওই দিকে তাকিয়ে সাইলেন্টলি বসে থাকলো। টুডে ইজ হাট বার মানে কি, হাট বার মানে হচ্ছে ওই যে গ্রামে আমরা একদিন দেখি না হাট বসে, মানে মার্কেট দিন মানে বাজারের দিন, সো ওই দিন ছিল হচ্ছে কি হাটের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস মানে যেই সব জিনিস সে বাজারে নিয়ে যাবে ওগুলো অ্যারেঞ্জ করলো। আমিন উইল টেক টু দ্য, এখানেও আরেকটু টাইপও আছে, এখানে হবে দ্য বাজার টু সেল 2 dozen eggs, a sheaf of areca nuts, মানে এরেকা নাটসের একটা অ্যামাউন্ট বা কোয়ান্টিটি বোঝাতে এই শিফটটা ইউজ হয়েছে, এটা হচ্ছে একটা কোয়ান্টিটির মানে ইউনিট, ঠিক আছে। আমরা ডাজন বলি যেমন ডজনের মতো, এখানে নাটসের ক্ষেত্রে এই যে শিফটটা ইউজ করা হয়েছে। এরেকা নাটস হচ্ছে এক ধরনের নাট, এটা দেখে কনফিউজ হওয়ার কিছু নাই, মুছে দিই। ঠিক আছে। আর বটল গার্ড, দি বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, আচ্ছা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরে আমি একটু তাড়াতাড়ি পড়ি। আমিন ওয়ার্স হিজ শর্ট sleeved floral shirt over his lungi. He whistles as he looks into the cloudy mirror to comb his hair. Comb মানে কি, আঁচড়ানো। ঠিক আছে, আঁচড়ানো। সো আমরা আরো আগাই। আমিন, আচ্ছা হ্যাঁ, একটু ঠিক আছে। আমিন কি পড়েছে এখানে, কি বোঝাচ্ছে? আমিন এখানে পড়েছে ফ্লোরাল একটা শার্ট, আমরা কি ফুলওয়ালা শার্ট দেখি না, ওইরকম একটা হাফ স্লিভ শার্ট সে পড়েছে, আর ওভার হিজ লুঙ্গি, লুঙ্গি পড়েছে। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার, প্লেসিং দ্য র্যাটন বাস্কেট। এখানে র্যাটন মানে কি, র্যাটন মানে যে আমরা দেখি না যে ওই বাজারে ঘাটে আমরা তো মুরগি যেটা বিক্রি করে দেখো না, একটা পাতলা বাঁশের মতো জিনিস যেগুলো বানানো থাকে, ওই যে পাতলা যে ফ্লেক্সিবল যে বাস্কেটগুলো হয় ওগুলাকে বলা হচ্ছে কি র্যাটন বাস্কেট। অন হিজ হেড বিফোর সেলিং অফ হি হলার্স আম অফ মা, মানে সে ডেকে উঠলো আমি গেলাম মা, আমরা বলি না যাওয়ার আগে আম্মু আমি কিন্তু গেলাম, ওই টাইপের। তারপর Sonavan watches him go along the bank of the little river. For the first time it occurs to her, এখানে ডিয়াট হয়ে গেছে, এটা একটা কারেকশন হবে, এখানে হবে দ্যাট, ঠিক আছে। আমিন হ্যাজ
গ্রোন আপ, মানে মারা ছেলেদেরকে দেখলে মাঝে মাঝে বলে না, ছেলে বাবা তুমি বড় হয়ে গেছো বা বড় হয়ে গেছিস, ওইটা। আমিন হ্যাজ গ্রোন আপ, হি হ্যাজ রিচ দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, মানে তার যে শারীরিক বৈশিষ্ট্যগুলো তার বাবার মতো, যিনি মারা গেছেন তার মতো হওয়া শুরু করছে। ইন দ্যাট মোমেন্ট সোনাভান রিয়ালাইজেস ইটস নট দ্য ওয়ার, ইজ দ্য ফাইট দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, মানে সে যুদ্ধে যাওয়ার জন্য আগ্রহী না, যে ফাইটিংটা হয় যুদ্ধে, ওই ফাইটিংয়ের উপরে আমিন হচ্ছে আগ্রহী, এই কারণেই সে বেসিক্যালি যুদ্ধে যেতে চাচ্ছে। তারপর কি, লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিংস। বুল ফাইটিংস মানে কি আমরা জানি, মহিষের যে লড়াই হয়, এটা একটা খেলা। কক ফাইটিং তো আমরা জানি খুব ভালো করেই। আর কি, বোট রেসিং, নৌকা বাইচ। সো দ্য সেম স্টাবর্ননেস ফ্লোজ ইন হিজ ব্লাড, ওই একই রকম জেদ ওর নিজের ব্লাডের মধ্যে দিয়েও যায়, কারণ সে তার বাবার মতো, ঠিক আছে। তারপরে কি দেখা যাচ্ছে, ওয়ান্স হি ডিসাইডেড অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম, হার লিটল সান নাও আ ম্যান। এই জিনিসটা একটু বুঝো এখানে, হার লিটল সান নট নাও আ ম্যান বলতে কি বুঝিয়েছে, সে তার ছেলেটা কত ছোট ছিল, ওই যে বলে না সেদিনই তুই ছোট ছিলি বড় হয়ে গেলি, ওই রকম, ঠিক আছে। ইভেন আপ হিজ 15th বার্থডে, even up to his 15th birthday, barely a day passed without the neighbors appearing with a slew of complaints, মানে কি এক গাদা কমপ্লেন নিয়ে তার নেইবাররা তার কাছে আসতো, তার মায়ের কাছে, মানে একেবারে ইভেন আপ টু 15th বার্থডে মানে কি, এই তো সেদিনই 15তম জন্মদিন পর্যন্ত তার মায়ের কাছে ভিলেজার্সরা আসতো বিভিন্ন রকম কমপ্লেন নিয়ে। সামটাইমস 1 or 2 টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস, অন্য অন্য গ্রাম থেকে এসে কমপ্লেন করে যেত, মানে ছেলেটা কি বোঝা যাচ্ছে একটু চঞ্চল টাইপের ছিল, ঠিক আছে। তারপরে কি, দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড ডাজ আমিন লিভ হিয়ার, এখানে আমিন থাকে কি না সব জিজ্ঞেস করতো। সোনাবান উড সাই মানে কি একটু আক্ষেপ করে বলে না, হ্যাঁ ছেলে আবার এই কাজ করে আসছে, আবার কি করছে সে, হোয়াট ডিড হি ডু, ইয়োর সান স্টোল মাই ডেড জুস, খেজুরের রস চুরি করছে, দেখো কি চঞ্চল ছেলেটা। তারপরে এমটি দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, সোনাভান উড সাই এগেন, আবার সে একটা হাফ ছাড়তো। দেন আজ দ্য ভিজিটার্স টু পার্ডন হিম, তাকে যাতে মাফ করে দেয়। শি হেডেড সেইং দ্যাট শিড রেজ হার সান অ্যালোন, এই জিনিসটা একটু লক্ষ্য করো, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট একটা জায়গা। সে যে তার ছেলেকে একা মানুষ করছে, এই জিনিসটা সে বলতে ঘৃণা করতো, ঠিক আছে, মানে সেই জিনিসটা খুব একটা প্রাউড ফিল করতো না, মানে তার হাজবেন্ডের অ্যাবসেন্সে সে একা বড় করছে, এই জিনিসটা সে পছন্দ করতো না বলতে। ইফ শি কুড স্পেয়ার দেম she would bring half a dozen of eggs and hand them to the visitor, please take these for your children, মানে কি ওটা একটা কম্পেনসেশন হিসাবে, মানে ভরপাই হিসাবে দিয়ে দিত। At night Sonaban climbs out of her bed, clutches the hurricane, মানে হারিকেনটা ধরে, and tiptoes into Amin's room, মানে ছেলের রুমে গেল, ওখানে she stands by his bed looking at his sleeping son, মানে আমরা মাঝে মাঝে দেখো না আমাদের মারা মনে করে ঘুমিয়ে আছি, আমাদের এক ঝলকে সে দেখে যায়, ওই রকম ভাবেই দেখে গেল। হি স্নোরস লাইক হিজ ফাদার, মানে সে কি বলে একটা অ্যাডমাইরেশন নিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে, ধরো এরকম করে, আহা ছেলেটা বাবার মতো হয়েছে, বাবার মতো নাক ডাকতেছে, ঠিক আছে। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, এখানে হিজ হবে, ঠিক আছে। আচ্ছা এখানে হারও হতে পারে, এটা একটু কনফিউশন আছে। মানে তার লাইট স্কিন মানে কি ফর্সা, আর বাটন নোজ মানে কি একটু বোতামের মতো নাক। মানে তার মায়ের মতো তো হতে পারে, ঠিক আছে, হ্যাঁ হার হবে, ঠিক আছে। শি টাচেস হিজ চিক, এখানে হবে হিজ, এখানে বোঝাই যাচ্ছে একটা টাইপো, এখানে হবে হিজ। ব্রড ফোরহেড মানে কপালটা কি তার লম্বা ছিল, ফোরহেড মানে কি কপাল। শি সাপ্রেসেস আ ডিজায়ার টু লাই বিসাইড হিম লাইক দ্য ওল্ড ডেজ ওয়েন শি স্লেপ্ট কার্ডলিং হার বেবি। কার্ডলিং মানে কি জড়িয়ে ধরে ঘুমানো, মানে যখন ছোট ছিল তখন মারা কি বাচ্চাদেরকে কি বলে কোলে নিয়ে ঘুমাতো না, কোলে নিয়ে না সরি, মানে হাক করে ঘুমাতো না, ওই জিনিসটা বুঝাচ্ছে। আ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, ওয়াচ ইউর রুস্টার শি থ্রেটেন্স, আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন, ঠিক আছে। সো একটা চৌকিদারের ইয়াং ওয়াইফ তাকে বলে গেল কি ওয়াচ ইউর রুস্টার শি থ্রেটেন্স, আই ডোন্ট ওয়ান্ট হিম
ইন মাই হাউস এগেন। সো গল্পটা এখানে শেষ হলো। আমরা একটু কোশ্চেনে চলে যাই, প্যাসেজটা অনেকক্ষণ পড়া হলো। এখানে দেখো এমসিকিউ গুলো কিন্তু তোমরা প্যাসেজ দেখি পারবা। হাউ ওল্ড ইজ আমিন ওয়েন হি দ্য ওয়ার ব্রেকস আউট, এখানে আমরা সবাই জানি এখানে কি কি হবে, 17 প্রথম লাইনে আছে। ওয়াই ডাজ সোনাভান স্ট্রিক ওয়েন আমিন অ্যানাউন্সেস হিজ ডিসিশন, ঠিক আছে, কি কারণে সোনাভান আশ্চর্য হয়ে একটা চিক ছাড়লো যে আমিন এই ডিসিশনটা নিয়েছে। এই ডিসিশন নেওয়ার পিছনে কি, শি ইজ সারপ্রাইজ দ্যাট হি ওয়ান্টস টু গো টু ওয়ার, ঠিক আছে, সে সারপ্রাইজ, কারণ এই বয়সে একটা ছেলের যুদ্ধে যাওয়ার কথা না, এই কারণে কি শি ইজ সারপ্রাইজ দ্যাট হি ওয়ান্টস টু গো টু ওয়ার। তো বাকিগুলা তোমরা তো দেখেই পারবা, বুঝাই যায়, এটা তোমরা আগেও করেছো। আমরা আগাই, এমসিকিউ। এই দেখো এখানে কিন্তু বেশ কি বলে সলিড কিছু কোশ্চেন্স দেওয়া আছে, কারণ হচ্ছে আমরা এই জিনিসটা যেহেতু সাজেশন হিসেবে রেডি করেছি, সো কোশ্চেন অ্যান্সার যে খুব স্ট্যান্ডার্ড থাকে না, এটা বেশ স্ট্যান্ডার্ডের পর্যায়ে পড়ে। এখানে কি, হু ওয়ার্নস সোনাভান অ্যাবাউট মতি, সোনাভানকে মতি, ওই যে ককরেলের নামটা, ককরেল সম্পর্কে কে সাবধান করলো, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য ইয়াং ওয়াইফ অফ চৌকিদার থ্রেটেন, লাস্ট লাইনে আমরা কি দেখলাম, চৌকিদারের ইয়াং ওয়াইফ এসে থ্রেটেন করে গেল না, টেক কেয়ার অফ এ রুস্টার, আই বেটার নট সি হিম, মানে তাকে যাতে আমি কোনোদিন না দেখি, ওই জিনিসটা। সো আমরা সবাই কম বেশি জানি এগুলো উত্তর কীভাবে করতে হয়। তারপর এখানে কি আছে, ফিল ইন দ্য গ্যাপসে, আমিন কত ইয়ার্স ওল্ড, এটাও ইয়ার থেকে দেখতে পারবা, 17 ইয়ার্স ওল্ড ওয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। আফটার সাপার আমিন অ্যানাউন্সেস দ্যাট হি উইল গো টু, এখানে কি হবে, ওয়ার, এখানে আবার 17। এখানে উত্তর তোমরা এই যে স্লাইডে দেওয়াই আছে, এটা আর এমনি সিন প্যাসেজ তোমরা পারবাই, সব সলভ করে দিতে হবে এরকম কিছু না। সোনাভান ক্যানট ড্যাশ দ্য নাইট আফটার আমিনস অ্যানাউন্সমেন্ট, স্লিপ, রাত্রেবেলা। এখানে একটু সেন্স খাটালেও হয়, কিন্তু যেহেতু সিন প্যাসেজ তোমরা দেখে দেখে উত্তর করবা, ঠিক আছে। সো আগাতে থাকি আমরা। এই যে এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, এখানে আরেকটা প্যাসেজ, এখানে উইন্টার অলিম্পিক্স নিয়ে দেখো প্যাসেজটা, সরি লন্ডন অলিম্পিক্স নিয়ে। এই প্যাসেজগুলো হচ্ছে একটু দেখে রাখবা তোমরা, হ্যাঁ, এই টাইপের প্যাসেজ কিন্তু সচরাচরই এসে থাকে। এই টাইপের প্যাসেজ আসলে কি হয়, আমরা একটু কনফিউজড হয়ে যাই, কারণ হচ্ছে যে অনেকগুলো ডেটস আছে দেখো এখানে, তারপরে হচ্ছে কি আরও অনেক ইনফরমেশন ফুল, তখন দেখা যায় কি এখানে ধরো একটা ইনফরমেশন লেখা আছে, তোমরা উত্তরে গিয়ে আরেকটা ইনফরমেশন লিখে দাও, সো এইসব ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা আগাই, এখানে একটু দেখো, এই টাইপের এমসিকিউতে কিন্তু আমিও যখন তোমাদের বয়সে ছিলাম প্রায় ভুল করতাম, কারণ হচ্ছে কি এখানে কিছু কিছু ওয়ার্ড থাকে বেশ কঠিন, ঠিক আছে। তোমাদের যদি ভোকাবুলারিতে মানে খুব আহামরি ভোকাবুলারি হওয়া লাগবে না, কিন্তু যদি ভোকাবুলারি একদমই না জানা থাকে তাহলে এখানে একটু ধরা খাওয়ার চান্স থেকে যায়, ঠিক আছে। এখানে ইন দি প্যাসেজ দ্য ওয়ার্ড সিমেন্টেড ইমপ্লাইজ, দেখো একটু সেন্স খাটালেও কিন্তু এগুলো পারা যায়। দেখো স্ট্রেনথেন, মর্টার, কনক্রিট, সিরামিক, ঠিক আছে। ওখানে সিমেন্টেডটা এই প্যাসেজে ব্যবহার করা হয়েছে কি, স্ট্রেনথেন করে, মানে কি শক্ত করে উঠে, যেখানে একটা মানুষের ক্ষেত্রে বলা হয়েছে, এখানে কিন্তু কোনো বিল্ডিং মেটেরিয়াল বা এইসব নিয়ে কথা বলা না। এখানে দেখো মর্টার মানে হচ্ছে চাকতি, ঠিক আছে। তারপরে কনক্রিট হচ্ছে কি শক্ত দেয়ালের মতো, কনক্রিট যাকে বলে দেয়াল। সিরামিক মানে জানো কি একটা বিল্ডিং ম্যাটেরিয়াল, ঠিক আছে। সো এই তিনটা টপিক, সরি এই তিনটা যে ওয়ার্ড, মর্টার, কনক্রিট আর সিরামিক, এই তিনটাকে তুমি কি কি দেখবা, ক্যাটাগরি সেম,
ঠিক আছে, এই তিনটা ক্যাটাগরি সেম, সো একটাই বাকি থাকে। ক্যাটাগরি সেম। সো যখন দেখবা কি বাকি তিনটার ক্যাটাগরি সেম, তখন একটা, তুমি যদি ওয়ার্ডের মিনিংও না জানো তখন একটা মোটামুটি অ্যাজিউম করা যায় যে যেই ওয়ার্ডটা এখানে বাকি থাকতেছে সেটাই হবে উত্তর। ঠিক আছে, এটা একটু চোরামি পদ্ধতি বলতে পারো, কিন্তু ইট ওয়ার্কস। ঠিক আছে, তারপরে কি, দ্য টু অ্যাথলিটস রেপুটেশনস আর ন্যাশনালি, প্রভিন্সিয়ালি, লোকালি। এখানে ঠিক আছে, এইখানেও দেখো এই তিনটা ওয়ার্ড কি, ন্যাশনালি মানে জাতীয় পর্যায়ে, প্রভিন্সিয়ালি মানে কি মানে আর কি প্রভিন্স মানে কি একটা এলাকা, এলাকা ভিত্তিক, লোকালি মানে হচ্ছে কি মানে তোমার লোকালয়, লোকাল যে এরিয়া ওইটা ভিত্তিক। সো তিনটাই কি একটা দেশের মধ্যে একটা ছোট পরিসর বোঝাচ্ছে তিনটে। ন্যাশনালি মানে দেশ, প্রভিন্স মানে একটা রাজ্য, আর লোকালি মানে হচ্ছে কি একটা ছোট এলাকা। ঠিক আছে, কিন্তু এখানে কি তিনজন অ্যাথলিটকে রেপুটেশন আমরা কি দেখি গ্লোবালি না, এখানে উসেইন বোল্টের কথা বলা হয়েছে, অলিম্পিক্সের কথা বলা হয়েছে, এরা কি আর ছোট ছোট এলাকার পাতিমাস্তানের মতো নাকি? ঠিক আছে, এখানে গ্লোবালি হবে উত্তর। সো এখানে বুঝতেই পারছো যে তোমরা যদি একটু মাথা খাটাও, যদি ওয়ার্ডের মিনিং এক্স্যাক্ট নাও জানা থাকে, তোমরা উত্তর করতে পারবে। সো আগাই, আচ্ছা না, এখানে অ্যান্সার করা আছে। সো তোমাদেরকে সবগুলা যে ইন ডিটেলস করতে হবে এরকম না, এমসিকিউ গেল, কোশ্চেনের অ্যান্সারগুলো করা আছে। দেখো এখানে কোশ্চেন অ্যান্সারগুলো বেশ স্ট্যান্ডার্ড আছে, কিন্তু হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক্স 2012 এক্সেপশনালি সেন্সেশনাল, এগুলা উত্তর লেখার সময় আচ্ছা একটা উত্তর দেখো, দ্য এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড আনপ্যারালেল পারফরমেন্স অফ দ্য টু অ্যাথলিটস ফেলপস অ্যান্ড বোল্ট মেক্স লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল। সেন্সেশনাল মানে কি, শিহরণ জাগানো, মানে তোমরা কি একটা জিনিস দেখলে খুব উত্তেজনা কাজ করে না, এই জিনিসটা উত্তেজনা কাজ করছিল কারণ হচ্ছে কি যে দ্য টু অ্যাথলিটস, ফেলপসকে যে চিনাই তোমরা, ওয়ার্ল্ড ফেমাস সুইমার, আর বোল্টকে তো চিনাই, বোল্টকে চিনে না এমন কি আছে? ঠিক আছে, ফাস্টেস্ট রানার ইন দ্য ওয়ার্ল্ড। সো এই দুইজনেই জাদ্রেল অ্যাথলিটরা ওখানে পার্টিসিপেট করছিল দেখে এটা খুব সেন্সেশনাল হয়েছিল। তারপরে আমরা কি ইনফরমেশন টেবিল, যেটা কমপ্লিট দ্য টেবিল, প্রথমটা আছে কি আল রাজিনি। ঠিক আছে, আচ্ছা এখানে একটা একটু কারেকশন বলে দেই, এখানে দেখো অলিম্পিক রেকর্ড বাই রানিং দ্য 100 মিটার আর কি ইন 9.63 সেকেন্ডস। ঠিক আছে, এখানে 9.63 সেকেন্ডস আছে, তোমরা একটু এখানে কোশ্চেন অ্যান্সারে গেলে দেখবা যে উত্তরে এখানে 9.3 সেকেন্ডস লেখা। ঠিক আছে, 9.3 সেকেন্ডস হবে না, এখানে 9.60 লেখা আছে যে প্যাসেজে, ওইটা উত্তর হবে এখানে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, মাঝে মাঝে একটু টাইপও হয়েই যায়, মানুষ তো ভুল করতেই পারে। কি ব্যাপার, এমন হচ্ছে কেন? ঠিক আছে, ইনফরমেশন ট্রান্সফার টেবিলে আসি। আল রাজি নিয়ে একটা আসছে, দেখো আল রাজি ওয়াজ বর্ন ইন ইরান ইন 866 AD। এগুলো হচ্ছে তোমরা হচ্ছে প্যাসেজ পড়াটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্যাসেজ পড়াটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমরা মাঝে মাঝে কনটেক্সট না দেখে ধরো ডেট উল্টাপাল্টা করে বলো, এখানে 925 AD আছে, এখানে 925 AD আছে, এগুলো যেগুলো দেওয়া আছে ওগুলো কনফিউশন আসতেছে না, কিন্তু এই যে দেখো ডেট উল্টাপাল্টা করে ফেলবা যদি তোমরা ডাইরেক্ট এখান থেকে ডেটটা দেখলে এখানে বসা দিলা, ডাইরেক্ট এখান থেকে একটা নাম দেখলে এখানে বসা দিলা, এগুলো করলে কিন্তু ভুল হওয়ার চান্স অনেক হাই থাকে। তোমরা একবার প্যাসেজটা পড়বা আইড সে, কারণ হচ্ছে আনসিন প্যাসেজ ভাইয়ারা সবসময় মনে রাখবা, আনসিন প্যাসেজ প্রথমে একটা কি বলে ফার্স্ট রিডিং দিবা। ঠিক আছে, তোমাদের হয়তো মনে হইতে পারে যে প্যাসেজ রিডিং দিব সময় যাবে, কিন্তু প্যাসেজ রিডিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ফ্রেন্ডরা দেখবা কোশ্চেন অ্যান্সার লেখার সময় আবার প্যাসেজে ফেরত যায়, আবার দেখে, আবার ফিরে আসে, এগুলো করলে কিন্তু আরও সময় যায়। তোমরা ওই সময়টাই যদি শুরুতে নিয়ে নাও, প্রথমে একটা ফার্স্ট রিডিং দিবা। ঠিক আছে, ফার্স্ট রিডিং দিলে তুমি একটা কনটেক্সটটা বুঝতে পারবা প্যাসেজটা কী নিয়ে আসছে, তারপরে আরেকটু আসতে পড়বা, একেবারে লাস্টে একেবারে আসতে পড়বা। ঠিক আছে, তাহলে পুরা প্যাসেজটা তোমার মাথায় গেঁথে যাবে, তোমাদের বারে বার উত্তর লেখার সময় প্যাসেজে ফিরে আসতে হবে না। এই জিনিসটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, এইসব জিনিসগুলো পড়বা। এখানে কান্ট্রি সিটি লেখা আছে,
এখানে কি আল রাজি ওয়াজ বর্ন ইন ইরান ইন 866 AD, এখানে কান্ট্রি অথবা সিটি, সেখানে কান্ট্রি কি হবে, ইরান। আচ্ছা একটা একটু হালকা সলভ করি, এখানে হবে ইরান। ঠিক আছে, তারপরে কি বার্থ ইয়ার দিছে, কি এখানে বার্থ ইয়ার তো লেখাই আছে, ওয়াজ বর্ন ইন ইরান ইন 866 আফটার ডেথ 866। তারপরে কি প্রফেশন অথবা ওয়ার্ক, এখানে কি ছিল, প্রথম লাইনে কি লেখা আছে, হি ওয়াজ আ ভেরি ফেমাস ফিজিশিয়ান, মানে কি সে ডাক্তার ছিলেন। অ্যান্সার হবে কি ফিজিশিয়ান। তারপরে কি ডেথ ইয়ার তো দুইটাই দেওয়া আছে। আচ্ছা ডি নাম্বার একটা প্রফেশন ওয়ার্কে এখানে কি আছে, জায়গার নাম হাথাম, হাথামেরটা হচ্ছে পরেরটা হাইথাম, সরি হাইথাম ওয়াজ বর্ন ইন ইরাক ইন 965 AD, প্রফেশন কি ছিল, হি ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট। বেশ ফাইন, সো আমরা আগাতে থাকি, লাস্টে এমনি একটু লম্বা হয়ে যাচ্ছে, পুরো বিরক্ত হয়ে যাবে। রোনাল্ড রস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ইন 1857। তোমরা সবগুলো প্যাসেজ পড়লে না অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে। প্যাসেজটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্যাসেজের ক্যাটাগরিতে পড়ে, আমরা কিন্তু ওভাবে করেই সাজাইছি, ঠিক আছে। তোমরা এইগুলোর থেকে প্র্যাকটিস করলে আশা করি আমরা ইনশাল্লাহ 100% কমন পাবা। আচ্ছা তোমরা এই যে দেখো সামারি, রাইট আ সামারি অফ দ্য প্যাসেজ ইন মোর দেন 90 to 100 ওয়ার্ডস। আমরা একটু অ্যান্সারের দিকে যাই, সামারি 5 নাম্বার। আচ্ছা না, সামারির অ্যান্সার দেওয়া নাই মনে হচ্ছে। সামারির ক্ষেত্রে একটা জিনিস দেখো, সামারি তোমরা কি করো, অনেকেই অনেক বড় লিখে ফেলো, ঠিক আছে। সামারি কিন্তু তোমরা যদি বড় গল্পের মতো করে লেখো তাহলে কিন্তু সামারির আর তাৎপর্যটাই থাকলো না। তোমরা সামারি লিখে ফেললে গল্প লিখে ফেলো, তাহলে তো গল্প লিখতে বলতো, তাই না। তোমার ক্ষেত্রে পরীক্ষা হলে গল্প লিখতে বলে নাই। তোমরা চেষ্টা করবা এক পেজের মধ্যে কিন্তু সাধারণত 100 ওয়ার্ড শেষ হয়ে যায়। আর সামারিতে কখনোই একটা কাজ করবা না, সেটা হচ্ছে সামারিতে একেবারে প্যাসেজ থেকে হুবহু লাইন তুলে অ্যান্সার লিখতেছো, এই জিনিসটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ, ঠিক আছে। তুমি একটা প্যাসেজের ধরো একটা লাইন তুমি নিজের থেকে লিখতে পারতেছো না, তখন কি করবো, একটু গ্রামাটিক্যাল চেঞ্জ করবো। গ্রামাটিক্যাল চেঞ্জ করলে কি হয়, গ্রামাটিক্যাল চেঞ্জ করলে একটু ডিফারেন্সিয়েশন আসে, ঠিক আছে। তোমরা যদি টিচার দেখা যায় প্যাসেজ থেকে 3-4টা লাইন তুলে জাস্ট সামারি লিখে দিচ্ছে, তাহলে কি সামারি আর হলো, তোমার ক্রিয়েটিভিটিটা কই থাকলো। একটা ইন্ট্রোডাকশন দিবা, মাঝখানে বডির মধ্যে ইম্পর্টেন্ট যেসব টপিকগুলো আছে ওগুলো দিবা, আর একেবারে শেষে এসে কনক্লুশনটা দিয়ে শেষ করে দিবা। কিন্তু চেষ্টা করবে একটা নিজের ছোঁয়া যাতে থাকে। আগাই, আচ্ছা এখানে কি ম্যাচ দ্য কলাম, ঠিক আছে। এখানে কি দেখতেছো, match the parts of sentences given in column A and column B to write 5 complete sentences. There are more parts of sentences in column B than required, ঠিক আছে। তোমরা মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যাও, কিন্তু কনফিউজ হয়ে যাও কেন, কনফিউজ হয়ে যাও দেখো যে এখানে 5টা আছে, এখানে কিন্তু 6টা আছে। তোমরা মনে করো যে হ্যাঁ একটা তো বাদ থেকে গেল, ওইটাকে আমরা মিস করলাম নাকি, তখন ওইটা কোথাও ম্যাচ করানোর চেষ্টা করো, দিয়ে ভুল করে ফেলো। অনেকে আছে দেখবা 6টা সেন্টেন্স লিখে ফেলে, তোমাকে কিন্তু বলেই দিছে যে বিতে কি জানি 5 কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে 2টা ম্যাচ করে, কিন্তু দেয়ার আর মোর পার্টস অফ সেন্টেন্সেস ইন কলাম বি, মানে কলাম বিতে প্রয়োজনের তুলনায় বেশি আছে, তোমাকে ওই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল রাখবা সবসময়, হুড়মুড় করে আমি কোশ্চেন পাইলাম লেখা শুরু করে দিলাম, তাহলে কেমনে হলো ভাই, তোমরা তো একটা বড় হইছো না এখন, তোমাদেরকে কোশ্চেনটা পড়তে হবে। দেখা যায় যে কোশ্চেনে একটা জিনিস চাই নাই, ওটা লিখে দিছে, মার্ক পাইলো না, আবার দেখা যায় কিছু একটা চাইছে, তোমরা লেখোই নাই, ঠিক আছে। এই জিনিসটা করা যাবে না। সো এখানে আমরা একটা দেখি, যদি ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য
বার্থ রাইট ইন্ডিপেন্ডেন্স দ্য বার্থ রাইট অফ আ ম্যান। ইন্ডিপেন্ডেন্স যেটা কিনা একটা কি বার্থ রাইট ইজ কি ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক পজিশনস, ঠিক আছে, মানুষের সব থেকে ইউনিক যেসব মানে আর কি মানুষ যেসব ওন করে, যেসব জিনিস মানুষের নিজের বলা যায়, ধরো যে এটা আমার বই, সো ইটস ওয়ান অফ মাই পজেশনস। পজেশনস মানে যেগুলো মানুষ ওন করে। ইন্ডিপেন্ডেন্স কি মানুষের ওয়ান অফ হিজ ইউনিক পজেশনস। এখানে উত্তরে দেখো A+2, ঠিক আছে, উত্তরে লেখার স্টাইলটা একটু দেখো, এভাবে করে লিখতে হবে। তারপর কি বিতে, ইট ইজ এভিডেন্ট দ্যাট এভরি নেশন হ্যাজ টু স্ট্রাগল টু অ্যাচিভ ইট, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্স কি সহজে আসে? ইন্ডিপেন্ডেন্স কি স্ট্রাগল করে আসে না? তোমরা এইভাবে করে সেন্স মেক করবা। তারপরে কি, উই অলসো হ্যাড টু ফাইট ফর 9 months against the occupation forces of Pakistan to achieve it, ঠিক আছে। আমরা কি দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে আমাদের স্বাধীনতা অর্জিত হলো, এটা কি পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে না? দেখো C+6। তারপরে কি, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ টুক পার্ট ইন দি ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হবে, তাই না? সমাজের সকল স্তরের মানুষ আমাদের স্বাধীনতা যুদ্ধে পার্টিসিপেট করছে না? People of all walks of life took part in the war of independence to drive away the occupation forces from our dear land. আমরা বিতাড়িত করেছিলাম তাদেরকে। In the long run, the enemy had to surrender. আমরা কি জানি জয়েন্ট ফোর্সেসের কাছে, বাংলাদেশ ইন্ডিয়ার যে জয়েন্ট ফোর্স তাদের কাছে হচ্ছে পাকিস্তান আর্মিকে সারেন্ডার করতে হয়েছে। এই দেখো, in the long run the enemy had to surrender to the joint forces of India and Bangladesh on 16th December 1971, ঠিক আছে। এখানে অ্যান্সারটা দেখে নিব আমরা। তোমরা হচ্ছে কি কোশ্চেনে যখন অ্যান্সার করবা তখন একটা কাজ করতে পারো, একটা পেন্সিল দিয়ে, আচ্ছা না এটা আবার ইনভিজিলেটর আসলে ঝামেলা করতে পারে, কিন্তু তোমরা যদি একটু বুদ্ধিমান হও হালকা করে পেন্সিল দিয়ে এরকম করে ম্যাচ করে দেখবা, তারপরে কি রাবার দিয়ে মুছে দিবা। আর একেবারে হালকা করে দাগালে না আসলে বোঝাও যায় না, কিন্তু মুছে ফেলা ভালো, ঠিক আছে। আবার ভাইয়া বলছে দেখে এটা করতেই হবে এমন না, করলে আর কি তোমার একটা মাইন্ডে কি বলে ম্যাপ তৈরি করতে সুবিধা হয়। মুভিং অন। আচ্ছা এখানে আরো কিছু আছে। তারপরে কি রিয়ারেঞ্জে এ দেখো, এটা সব থেকে বেশি ভুল করার একটা টেন্ডেন্সি যে জিনিসটা থাকে মানুষের, সেটা হচ্ছে রিয়ারেঞ্জ। His friend thought that the contents of the parcel were valuable. এই প্রথম লাইনটা শুনেই কি তোমরা বুঝতে পারছো না এখানে একটা কনটেক্সটের অভাব? কারণ কি হিজ ফ্রেন্ড যেটা বলছে, কার ফ্রেন্ড, ঠিক আছে, এই জিনিসটাই তো বোঝা যাচ্ছে না। সো এই টাইপের সেন্টেন্স কি তুমি দেখেই বুঝতে পারবা যে এই টাইপের জিনিস, এটা হিজ দিয়ে শুরু হচ্ছে, মানে হিজ কাকে বোঝাচ্ছে এটা বুঝতেছে না, এই টাইপের জিনিস কখনোই ফার্স্ট লাইন হিসেবে কাজ করবে না। কিছু কিছু জিনিস তোমরা মাথায় রাখলে হবে কি, যতই কঠিন রিয়ারেঞ্জ আসুক, ঠিক আছে, তোমরা একটা জিনিস ফিগার আউট করতেই পারো যে এই জিনিসটা আসলে এটা দিয়ে শুরু হওয়ার কথা না, ঠিক আছে। দ্য লেটার, কোন লেটার, ঠিক আছে, এটার কোনো কনটেক্সট পাওয়া যাচ্ছে না, সো এটা কি ফার্স্ট সেন্টেন্স হওয়ার কোনো অপেক্ষাই রাখে না বা কোনো যুক্তি রাখে না। টু হিজ আটার সারপ্রাইজ, মানে কার আটার সারপ্রাইজ, ঠিক আছে, হিজ কাকে বোঝাচ্ছে। তারপরে কি ডিউরিং স্টে ইন ইটালি, ডিউরিং স্টে ইন ইটালি অ্যান্ড ইংলিশ পোয়েট, এই দেখো এখানে কনটেক্সট আসতেছে, এখানে একটা মানে হিজ বা কোনো অ্যাম্বিগুয়াস কোনো কিছু দেওয়া নাই যে যেটা দিয়ে বোঝা যাচ্ছে না এটা কাকে বোঝাচ্ছে। এখানে সরাসরি বলে দিছে অ্যান ইংলিশ পোয়েট ডিউরিং স্টে ইন ইটালি, মানে ইটালিতে থাকার সময় একজন ইংলিশ পোয়েট হ্যাড টু পে ডাবল পোস্টেজ ফর অ্যান আনপেড লেটার ফ্রম হিজ ফ্রেন্ড, ঠিক আছে। পোস্টেজ কি, তুমি যে একটা চিঠি আসছে তোমাকে এখন একটা টাকা দিতে হয় না ওটা চিঠি রিসিভ করার জন্য, ওকে কি ডাবল পোস্টেজ, দেখো কি খারাপ, ডাবল পোস্টেজ তার ফ্রেন্ডের জন্য তাকে 2 বার করে পে করা লাগছে, ঠিক আছে। সো এই জিনিসটা কি বোঝা যাচ্ছে না, একটা কনটেক্সট দিচ্ছে না। তো তারপরে কি হি সেন্ট আ হেভি স্টোন, আচ্ছা এখানেও বোঝা যাচ্ছে যে হি অ্যাম্বিগাস, বিং অ্যানয়েড, এখানে লাই দিছে, এখানে হি হবে, ঠিক আছে, এখানেও আর কি কনটেক্সট বোঝা যাচ্ছে না। সো উইথ আ গ্রেট হোপ হি ওপেন্ড, এখানেও হি এর কনটেক্সট বোঝা যাচ্ছে না। দাস দ্য পোয়েট টট হিজ ফ্রেন্ড, এখানে হিজ ফ্রেন্ড, এখানে পোয়েটটা কে, এই যে সবার আগে কি, তাহলে এটা আসতেছে না, সো এটা হবে এক, এই যে এখন ডি। তারপরে কি
ডিউরিং স্টে ইন ইটালি অ্যান্ড ইংলিশ পোয়েট। সো এটা কি, তারপরে কি আসে, দ্য লেটার কন্টেন্ট, ওই লেটারের কথা যেহেতু বলা হচ্ছে তারপরে লেটারের কন্টেক্সট আমাকে দিতে হবে সেকেন্ড লাইনে। দ্য লেটার কন্টেন্ট নাথিং বাট সাম ওয়ার্ডস, মানে লেটারে আর কিছুই ছিল না কিন্তু শুধুমাত্র কয়েকটা শব্দ ছিল। তারপর কি, এটা হচ্ছে তাহলে 2। তাহলে কি 3 নম্বরে কি যাবে, তারপরে আরও কন্টেক্সট দিতে হবে লেটার নিয়ে। কি হলো, ওই লেটারটা পাওয়ার পরে বিং অ্যানয়েড হি ওয়ান্টেড টু টিচ হিজ ফ্রেন্ড আ গুড লেসন, মানে যে সে যে ডাবল পোস্টেজ পে করলো, এত ঝামেলা করলো, আর লেটারে কি কিছু শব্দ, তাইলে কি সে মেজাজ খারাপ হওয়ার কথা না? আমি হইলে তো লেটার ছিঁড়ে ফেলে দিতাম, ঠিক আছে। সো হি ওয়ান্টেড টু টিচ হিজ ফ্রেন্ড আ গুড লেসন, এই লেসনটা টিচ করতে হবে দেখে সে এই জিনিসটা সিদ্ধান্ত নিল যে এই যে খারাপ ছেলেটা আমাকে একটা মেইল পাঠালো, আমার টাকা খরচ করালো, এমনি আমি গরিব মানুষ। সো হি ওয়ান্টেড টু টিচ হিজ ফ্রেন্ড আ গুড লেসন। তারপরে কি, তাহলে এফ হয়ে গেল 3 নাম্বার। তারপরে কি আসবে, ই নাম্বার, কারণ কি হি সেন্ট আ হেভি স্টোন, তারপরে সে কি করলো এই জিনিসটা তোমাকে জানতে হবে। তোমরা এমনি করে কনটেক্সট বিল্ড আপ করবে, এটার পরে এটা, এটার পরে এটা হবে। হি সেন্ট আ হেভি স্টোন প্যাকড ইন আ ফাইন বক্স উইথ দ্য ওয়ার্ডস অন ইট, ক্যারেজ টু বি পেইড অন ডেলিভার্স, ঠিক আছে। ক্যারেজ টু বি পেইড অন ডেলিভার্স, তার যেহেতু টাকা খরচ হয়েছে তার বন্ধুকে কি সে ছেড়ে দিবে? এখানে কি ফাইন বক্সের উপরে লিখেই দিল যে এটার জন্য তোমাকে পেমেন্ট করে রিসিভ করতে হবে, ক্যারেজ টু বি পেইড অন ডেলিভারি। ডেলিভারি হওয়ার পরই এই যে মাল সামালের যে টাকাটা, এটা যে ডেলিভার করবে তাকে দিতে হবে। সো এটা হয়ে গেল কি আমাদের 4 নম্বর। ঠিক আছে, তারপরে কি আরো কনটেক্সট বিল্ড আপ করো। হিজ ফ্রেন্ড থট দ্যাট দি, আচ্ছা তারপরে ফ্রেন্ডের কাছে এটা পৌঁছায় গেল, সে মনে করলো যে কন্টেন্টস অফ দ্য পার্সেল খুব ভ্যালুয়েবল হবে, নাহলে কি টাকা এমনি এমনি দিতে হবে নাকি। সো এটা কি হয়ে গেল আমাদের 5 নাম্বার। তারপরে কি আসতেছে, তারপরে আসতেছে আমাদের জি নাম্বার, কারণ কি উইথ আ গ্রেট হোপ, মানে যে এটা পেলো তারপরে কি ভ্যালুয়েবল মনে করলো জিনিসটাকে, তারপরে অনেক আশা নিয়ে খুললো, দেখি জিনিস বন্ধু কি পাঠাইছে, অনেক ভালো বন্ধু, আমি তো চুনা লাগাই দিছি কিন্তু ও তো আমাকে লাগাবে না মনে হয়। তো উইথ আ গ্রেট হোপ হি ওপেন দ্য বক্স আফটার পেইং দ্য হেভি চার্জ ফর ক্যারিং, এই যে হেভি চার্জ মানে সে মেক শিওর করছে যাতে তার ফ্রেন্ডকে টাকা দেওয়া লাগে। মজার কাহিনী কিন্তু, ঠিক আছে। সো কি হলো, সে হেভি চার্জটা পে করে ওই জিনিসটা খুবই আশার সহিত সে খুললো। জি হয়ে গেল 6 নাম্বার। সো তারপর লাস্টের আগে কি হবে, টু হিজ আটার সারপ্রাইজ, তারপরে কি দেখলো সে আশ্চর্য হয়ে গেল, টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড নাথিং বাট অ্যান অর্ডিনারি স্টোন, ওটার মধ্যে কিছুই ছিল না, জাস্ট একটা কি ছিল, সাধারণ একটা পাথর ছিল, ঠিক আছে। তারপর কি লাস্ট লাইনটা কি হবে, লাস্ট লাইন আমরা বুঝতেই পারছি যেটা বাকি থাকে, ডাজ দ্য পোয়েট টট হিজ ফ্রেন্ড আ গুড লেসন, মানে শেষমেশ সে তার বন্ধুকে বুঝাই দিল যে কে আসলে বস। সো আমরা রিয়ারেঞ্জ শেষ করে ফেললাম, ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা। ঠিক আছে, সো আমাদের স্লাইড শেষ, কয়টা বাজে, ঠিক আছে ক্লাস 1 ঘন্টার মতো হয়ে গেছে। আচ্ছা শেষমেশ একটা কথা তোমাদেরকে বলি ভাইরা, আমরা সবসময় হালকেনস্টাইন এটা বিশ্বাস করে আসছি, স্টাডি স্মার্ট নট জাস্ট হার্ড, ঠিক আছে। হার্ড ওয়ার্ক করবা না এটা হচ্ছে একটা ভুল কথা, ঠিক আছে। আমরা অনেকেই মনে করি যে স্টাডি স্মার্ট নট হার্ড, কিন্তু আমাদের আসলে কি লাগবে, দুইটার সংমিশ্রণ, ঠিক আছে। আমাদের স্মার্ট স্টাডিও করতে হবে, আজাইরা জিনিস পড়া যাবে না, আবার কি শুধু ইম্পর্টেন্টই জানি একটু একবার করে দেখে গেলাম, বারে বার করে চর্চা করলাম না, হার্ড ওয়ার্ক করলামই না, আরে আমি তো স্মার্ট স্টাডি করছি, আমি তো জানি কি আসবে কিন্তু প্র্যাকটিস করি নাই। সো কি আমাদেরকে হার্ড ওয়ার্কও করতে হবে না, না দেখি মারা খাবা। সো শেষমেশ তোমাদেরকে একটা কথাই বলি, সাজেশন দিলাম, খুব ভালো কথা, সাজেশন থেকে কমন পড়বে ইনশাল্লাহ, আমরা এই অ্যাসিওরেন্স আশা করি দিতে পারছি। কিন্তু তোমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে ইংলিশ সাবজেক্টটা খুব মানুষ লিনিয়েন্টলি নেয়, এই যে পরীক্ষার আগের দিন 1 রাত পরে দিয়ে দিব, ঠিক আছে, সাজেশন তো পাই গেছি, কিন্তু এই জিনিসটা যদি তোমরা প্র্যাকটিস না করো পরীক্ষার হলে গিয়ে কিন্তু এই যে এমন হবে যে এটা তো দেখে আসছিলাম কোথায় জানি, মনে পড়ছে না কেন,
তখন এর থেকে বড় আফসোস কিন্তু আর দুইটা নাই। তোমরা একটা শ্রেণী আছে হচ্ছে যে কী আসবে এটা জানে না, ওদের একরকম আফসোস, কিন্তু এর থেকে বড় আফসোস কি, আমরা কি আসবে এটা জানতাম, ওটা আসছেও কিন্তু আমরা কি উত্তর করতে পারি নাই। ঠিক আছে, তো আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে, আর ভালো করে পড়াশোনা করো। আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।